আজ ঝুলন পূর্ণিমা, আর ঝুলন মানেই আমাদের কাছে নস্টালজিয়া। ইট কাঠ পাথরের জঙ্গলে আজকাল হয়তো ঝুলনের সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু এই বরাক উপত্যকায় রয়েছে ঝুলনের এক দীর্ঘ ইতিহাস। সেই ইতিহাস নিয়ে কথা বলেছেন লোক গবেষক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য। এই গোটা যা স্টোরিটা সেটা নির্মাণ করেছেন আমাদের বার্তালিপির প্রতিনিধি পার্থশীল। বার্তালিপির পর্দায় দেখুন বরাক উপত্যকার ঝুলনের ইতিহাস। ঝুলন একটি বৈষ্ণব উৎসব। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা দাঁড়ায় যে এই উৎসব এই অঞ্চলে কবে থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং কিভাবেই বা এই অঞ্চলে বৈষ্ণবীয় ভাবধারা প্রচারিত হলো। আমরা যদি প্রথম প্রশ্নের উত্তরটা সন্ধান করি তাহলে আমরা দেখব যে এই অঞ্চলটা অর্থাৎ সমতল কাছাড় যখন হেড়ম্ব রাজাদের অধীনস্থ একটা রাজ্য ছিল, তখনও এখানে ঝুলন অনুষ্ঠিত হতো। এর প্রমাণ কাছাড়ের ইতিবৃত্ত গ্রন্থে গোবিন্দচন্দ্র নারায়ণের ধর্ম সংক্রান্ত ব্যয়ের একটি তালিকা আছে। সেই তালিকায় শ্রাবণ মাসে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হতো তার উল্লেখ আছে, এবং এজন্য যে খরচ ধার্য করা হয়েছিল সেই আমলে সেটা ছিল 50 টাকা। কাজেই আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে ঝুলন উৎসব তখন খুবই জনপ্রিয় ছিল, কারণ সেই আমলের এই আর্থিক যে বরাদ্দ, এ থেকে বোঝা যায় যে অনুষ্ঠানটির মধ্যে জাঁকজমক ছিল। এর পরবর্তী সময়ে যখন ব্রিটিশদের দ্বারা এই অঞ্চল অধিকৃত হলো, 1905 খ্রিস্টাব্দে বিসি এলেন লিখলেন বা সংকলন করলেন কাছাড় ডিস্ট্রিক্ট গেজেটিয়ার। কাছাড় ডিস্ট্রিক্ট গেজেটিয়ারও এই অঞ্চলে পূজা পার্বণের মধ্যে ঝুলন যাত্রার উল্লেখ আছে, এবং এখানে বিশেষ করে বলা হচ্ছে যে বৈষ্ণব, বিশেষত যারা ভেগধারী বৈষ্ণব ছিলেন, বৈরাগীরা খুব জাঁকজমক সহকারে ঝুলন উৎসব পালন করতেন। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে, যে বৈষ্ণবতা বা বৈষ্ণব ধর্ম এই অঞ্চলে কিভাবে প্রচারিত হলো। এর ইতিহাস যদি আমরা সন্ধান করি তাহলে আমরা দেখি যে অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির শ্রীহট্টের ইতিবৃত্ত উত্তরাংশ গ্রন্থে একটা বইয়ের নাম তিনি উল্লেখ করেছেন, রসতত্ত্ব বিলাস। এটা কোনো একজন শ্রীহট্টবাসীর লিখিত। এই গ্রন্থে উল্লেখ আছে যে চৈতন্যদেব যখন তার পিতৃভূমি দর্শন মানসে শ্রীহট্টে এসেছিলেন, তখন তার 4 জন শিষ্যের মধ্যে 2 জনকে পাঠিয়েছিলেন উত্তর দিকে এবং 2 জনকে পূর্ব দিকে। যারা উত্তর দিকে গিয়েছিলেন তারা যে বৈষ্ণব ধর্ম প্রচার করতে সক্ষম হয়েছিলেন এবং জনমানসে যে বৈষ্ণব ধর্ম গৃহীত হয়েছিল তার প্রমাণ আমরা পাই যে জয়ন্তিয়া অঞ্চলেও ঝুলন গান প্রচলিত ছিল, এবং সেখানকার রাজা ঝুলনের গান রচনা করেছিলেন। আর পূর্ব দিক যদি আমরা দেখি তাহলে হেড়ম্ব রাজ্য এবং মণিপুর, এই দুটো অঞ্চলেও আমরা বৈষ্ণব ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করে যাচ্ছি। শুধু তাই নয়, পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যেও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটা ব্যাপক প্রভাব ছিল। অর্থাৎ সব মিলিয়ে আমরা বলতে পারি যে উত্তর পূর্ব ভারতে ভাগবত পুরাণের, অর্থাৎ যে পুরাণের উপর ভিত্তি করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সৃষ্টি হয়েছিল, ভাগবত পুরাণের একটা ব্যাপক প্রভাব এই অঞ্চলে ছিল। কাজে এই প্রেক্ষাপটে খুব স্বাভাবিকভাবেই এখানে যে বৈষ্ণবীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বা জনজীবনে যে বৈষ্ণব প্রভাব পরিলক্ষিত হবে, এটা তো খুব স্বাভাবিক একটা কথা। এবং আমরা এই প্রেক্ষাপটে যদি বরাক উপত্যকার জনজীবনের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা দেখি যে এই অঞ্চলে অজস্র আখড়া, শহর এবং গ্রাম, নানা জায়গাতেই প্রচুর বৈষ্ণব আখড়া রয়ে গেছে, এবং এই সমস্ত আখড়াতে সমস্ত বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠিত হতো। কাজেই আমরা বলবো যে উৎসবটি এই অঞ্চলে বহু প্রাচীন এবং বহু কাল থেকেই এই উৎসব এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। এবার আসা যাক দ্বিতীয় পরবর্তী প্রশ্নে,
যে কিভাবে ঝুলন উৎসব এখানে পালিত হতো। অর্থাৎ শিলচর শহর যখন গড়ে উঠল, সেটা 1833 খ্রিস্টাব্দ, তখন আমরা দেখি যে আহ, বরাক উপত্যকার শিলচরে এবং করিমগঞ্জ অনেক আগে থেকেই মোটামুটি ভাবে একটা গঞ্জ বা শহর হিসাবে গড়তে শুরু করেছিল। এই সমস্ত অঞ্চলে যে সমস্ত আখড়াগুলো আছে, সেই আখড়াগুলোতে কিন্তু ব্যাপকভাবে ঝুলন অনুষ্ঠিত হতো। যেমন কাছাড় জেলায় আমরা যদি দেখি, বা বিশেষত শিলচর শহরে, তাহলে মহাপ্রভুর আখড়া, মদনমোহন আখড়া, শ্যামসুন্দর আখড়া বা রাধামাধব আখড়া, এই সমস্ত অঞ্চলে ঝুলনের কথা কিন্তু বিভিন্ন জন তাদের স্মৃতিকথামূলক রচনায় লিখে গেছে। এই প্রসঙ্গে উল্লেখ করছি একটি বইয়ের কথা, নরেন্দ্রনাথ ভট্টাচার্যের শিক্ষাব্রতীর আত্মকথা। নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন তারাপুর শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তার বইয়ে তিনি উল্লেখ করেছেন যে তার বাল্যকালে ঝুলন একটা জনপ্রিয় উৎসব ছিল, এবং আমরা এর বহু পরে লেখা একটা বই, কালীপ্রসন্ন ভট্টাচার্যের শিলচরের কর্চা, সেই বইটাতে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে এর পরিশিষ্ট অংশে ঝুলন এর উপর একটা আলাদা লেখা মুদ্রিত হয়েছে। এখানে কিভাবে ওই সময়ের শিলচরে ঝুলন উৎসব অনুষ্ঠিত হতো তার বিবরণ আছে, যেখানে তিনি বলছেন যে বিভিন্ন আখড়াগুলোতে ঝুলন উৎসব অনুষ্ঠিত হতো, এবং কিছু পারিবারিক ঝুলন উৎসবের কথাও এই গ্রন্থে উল্লেখিত হয়েছে। যেমন করিমগঞ্জের রমণীমোহন দাসের বাড়ির কথা তিনি উল্লেখ করেছেন, এবং তিনি এও লিখেছেন যে রমণীমোহন দাসের পুত্র রণেন্দ্রমোহন দাস এই ঐতিহ্যকে বজায় রেখেছিলেন, যার নাম ছিল দুলুবাবু। তিনি খুব সঙ্গীত রসিক ছিলেন। ঝুলন উপলক্ষে তিনি বিভিন্ন অঞ্চল থেকে গানের দল আনাতেন, এবং তার নিজেরও একটা গানের দল ছিল। এবার যদি শিলচরের আমরা আখড়া বাদ দিয়ে পারিবারিক ঝুলনের কথাগুলো দেখি, তাহলে জানিগঞ্জের শ্রীনাথ বণিক, তার বাড়িতে খুব বড় ঝুলন হতো। আমি বিকাশচন্দ্র বণিক, শ্রীনাথ বণিকের নাতি। আমরা ছোটবেলায় আমরা বাসায় ঝুলন হইতো। হ্যাঁ, এই ঝুলন আমরা নিজেরাই সাজাইতাম। এখানে সামনে গাবরু মিয়ার সমিলা ছিল, ওইখান থেকে কাঠের গোড়া আনতাম, কাঠের গোড়া দিয়া তারপর ছোট ছোট টুকরি দিয়া এরকম পাহাড় বানাইতাম। তারপর ওই খেলনা রেল লাইন এগুলি চালাইতাম। এই পুতুল কিন্না পুতুল দিয়ে সাজাইতাম। এই অনেক বছর আমরা ঝুলনটা করছি। প্রেমতলার একজন কবিরাজ ছিলেন, তার বাড়িতেও ঝুলন উৎসব হতো, এবং ওই সময়ে ঝুলনটা একটা খুব বড় উৎসব ছিল। এবং এই উৎসবে মেয়েরা, দেখা যাচ্ছে পুরুষদের তুলনায় মেয়েরা অধিক সংখ্যায় রাস্তায় বেরোতেন সন্ধ্যার সময় ঝুলন দেখার জন্য। কারণ তখন আজকালকার মতো এত ঘন বাড়িঘর ছিল না, কিন্তু যে বাড়িঘর, যে সামান্য সংখ্যক ঘর বাড়ি ছিল, সেখানে প্রায় প্রত্যেক বাড়িতেই ঝুলনের আয়োজন করা হতো। কাজেই লোকজন, বিশেষত মেয়েরা, রাস্তায় বেরিয়ে সেই ঝুলন পর্যবেক্ষণ করতেন। এবং ওই সমস্ত বিবরণে যে ব্যাপারটা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে ঝুলনের সঙ্গে যুক্ত গান। যেমন আমরা দেখি এক একটা উৎসবের সঙ্গে এক একটা বিষয় জড়িয়ে যায়। যেমন রথযাত্রার মেলা, এটা প্রায় সর্বজন বিদিত। রথযাত্রা হওয়া মানেই একটা মেলার আয়োজন। ঠিক সেরকম ভাবে ঝুলন উৎসবের ক্ষেত্রেও আমরা দেখি যে ঝুলন মানেই এখানে গান, এবং এই গানগুলো যে একটু অন্যরকম ছিল, কিছুটা রাগাশ্রয়ী ছিল, তার উল্লেখও কিন্তু কালীপ্রসন্ন ভট্টাচার্য করেছেন। এর পরবর্তী সময়ে, অর্থাৎ 60-এর দশকে, ঝুলনের কিছু স্মৃতি আমার নিজের মনে আছে। সেই সমস্ত স্মৃতি যদি আমরা হাতড়াই, তাহলে হ্যাঁ, তখনও ঝুলন উৎসবে, বিশেষত পূর্ণিমার দিনে, কারণ এই উৎসব কোনো মতে হয় একাদশী থেকে পূর্ণিমা, কোনো কোনো মতে আছে ত্রয়োদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। এবং বিশেষত পূর্ণিমার দিনে প্রচুর লোক রাস্তায় বেরোতেন। এটা আমরা
নিজেরাও দেখেছি। তখন শিলচর শহরের সবচেয়ে আকর্ষণীয় ঝুলন ছিল ভূঁইয়াবাড়ির ঝুলন, সেটাও জানিগঞ্জে। এবং ওই জানিগঞ্জের ঝুলনেও যে ব্যাপারটা আমার এখনো মনে আছে, যে একটা বিশেষ রকমের সাজসজ্জা, সেটা ছিল ঝুলনের একটা বড় অঙ্গ। কারণ পুরনো আমলের লেখাগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে ঝুলন উপলক্ষে আখড়াগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হতো, এবং এই সাজানোর মধ্যেও একটা বিবর্তন প্রক্রিয়া কাজ করেছে। যখন প্রথম অবস্থায় বিদ্যুৎ ছিল না, তখন যেভাবে আখড়াগুলোকে সাজানো হতো সেটা হচ্ছে নানা রঙের রঙিন কাগজ কেটে সেই সমস্ত কাগজের ঝালর ইত্যাদি বসানো হতো। পরবর্তী সময়ে যখন বিদ্যুৎ এলো, তখন বিদ্যুতের সাহায্য নেওয়া শুরু হলো, এবং এই ব্যাপারে শিলচরে যারা পথিকৃৎ হিসাবে কাজ করেছিলেন, একজনের নাম পাওয়া যাচ্ছে রজনী সাহা, তিনি রাধা মাধব আখড়ার সঙ্গে যুক্ত ছিলেন। আর ওই ঝুলনের সাজসজ্জায় বিদ্যুতের ব্যবহার করে যিনি সমস্ত পরিবেশটাকে খুব উপভোগ্য করে তুলতেন, অনেকটাই পুতুল নাচের আদলে, তার নাম ছিল অমরেন্দ্র আচার্য। কাজেই ঝুলনের ইতিহাস পর্যালোচনা করলে এই দুজন মানুষের কথা আমাদের বলতেই হয়। আর করিমগঞ্জে রমণী মোহন দাসের কথা তো আমরা পূর্বেই বলেছি। তা যাই হোক, এই নিয়েই একটা উৎসব ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, এটা কেন আমি জানি না, যে মানুষের আকর্ষণ কিন্তু এটাকে কি বলা যায়, মানে একটা উৎসব থেকে আরেকটা উৎসবে স্থানান্তরিত হচ্ছে। এখন আমরা দেখি যে মনসা পুজো বা দুর্গা পূজায় যে আনন্দ বা উপভোগ, সেটা তখন ছিল ওই বৈষ্ণব উৎসব ঝুলনে। এইভাবেই ঝুলনের ধারাবাহিকতা চলছে। তবে ঝুলনের একটা ব্যাপার, কারণ প্রত্যেক উৎসবের সঙ্গেই এক ধরনের সমাজতাত্ত্বিক ব্যাপার জড়িত থাকে বলে আমার ধারণা। একটা বিষয় আমার খুব মনে ধরে, সেটা হচ্ছে আমরা যখন একেবারে স্কুল ছাত্র, আমাদের সময়ে একটা মাটির মূর্তি, হ্যাঁ, ঝুলন উৎসবের শুরু হয়ে যেত, কিন্তু ওই মাটির মূর্তির প্রসঙ্গেই বলতে হয় রথযাত্রা থেকে। কারণ রথযাত্রার মেলায় নানা রকমের মাটির পুতুল বিক্রি হতো। এর মধ্যে যেমন দুটো পুতুলের কথা আমার খুব বেশি মনে আছে। একটা হচ্ছে ওই ট্রাফিক পুলিশ, আর পাওয়া যেত একজন বৃদ্ধ মানুষের মূর্তি, তার মাথাটার মধ্যে একটা স্প্রিং বসানো থাকতো এবং মাথাটা নড়ত। আমাদের সময়ে কিন্তু এই মূর্তিটার খুব বেশি আকর্ষণ ছিল এবং প্রচুর সংখ্যায় এটা পাওয়া যেত। আমার ধারণা যে খুব সম্ভবত আজকের প্রজন্ম কেন এই মূর্তির প্রতি আকৃষ্ট নয়, কারণ আমাদের পারিবারিক যে কাঠামো, সেই কাঠামোটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ এখন আর কোনো বাড়িতে এই ধরনের বয়স্ক ঠাকুরদা বা দাদামশাই এদেরকে পাওয়া যায় না। কাজেই অনুষঙ্গচ্যুত হওয়ায় খুব সম্ভবত এই ধরনের মূর্তিগুলো এখন আর মানুষদের খুব একটা আকর্ষণ করে না।